হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিস টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আগের ক্লাসে আমি তোমাদের ক্লাস 7-এর ম্যাথের কোষে দেখি 1.4-এর অঙ্কগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। সম্ভবত 9, 10, 11, 12 চারটি অঙ্ক নিয়ে ডিসকাশন হয়েছিল। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেগুলোকে তোমরা প্রথমে দেখে নাও, তাহলে তোমরা এই ক্লাসটা আরও সুন্দরভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো আজ আমি তোমাদের সামনে তার পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। 13, 14, 15, 16 এই চারটি অঙ্ক নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো চলো 13 দাগের অঙ্কটাতে কি বলেছে সেটা আমি একবার পড়ি, তোমাদেরকে তখন করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দার্জিলিংয়ের এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেড়েছেন। সেই কমলালেবু কতকগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়ছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখি। তো বাগানের এক মালিক 1080টি কমলালেবু পেড়েছেন, ঠিক আছে। সে কতগুলি ঝুড়ি নিয়ে এলো, এরকম লজিক দিয়ে সেই কমলালেবুকে ঝুড়ির মধ্যে রাখার চেষ্টা করলো যে আমি যতগুলো ঝুড়ি বাড়ি থেকে এনেছি আমি ততগুলো কমলালেবু কিন্তু একটি ঝুড়িতে রাখবো। এই রকম করে কিন্তু আমাকে যতগুলি আমি কমলালেবু পেড়েছি, যে 1080টি কমলালেবু পেড়েছি, সেটা কিন্তু আমাকে রাখতে হবে। রাখতে গিয়ে দেখেন যে 9টি কমলালেবু কিন্তু কম পড়ছে, মানে 9টি কমলালেবু কিন্তু আর ধরছে না ঝুড়িতে। তো কতগুলো ঝুড়ি এনেছিল হিসাব করে দেখি। তো আমি তো জানি না যে সে কতগুলো ঝুড়ি বাড়ি থেকে এনেছে, তাহলে সেটা আমি ধরে নেব। দেখো, তো 13 দাগের অঙ্কটা থেকে আমি স্টার্ট করছি। যে ধরি বাগানের মালিক, ধরি বাগানের মালিক ঝুড়ি এনেছিলেন, ঝুড়ি এনেছিলেন সমান xটি। আর টোটাল কতগুলো কমলালেবু সে পেড়েছিল বাগানের মালিক। তো মোট কমলালেবু পাড়া হয়েছিল, মোট কমলা লেবু পেড়েছিলেন সমান 1080টি। আর প্রত্যেক ঝুড়িতে কটি করে কমলালেবু রাখা হয়েছিল আমরা আগে জেনেছি। যতগুলো ঝুড়ি আনা হয়েছে একটা ঝুড়িতে ততগুলোই কমলালেবু রাখা হয়েছে। তো প্রত্যেক ঝুড়িতে কমলালেবু রাখা হয়েছিল, প্রত্যেক ঝুড়িতে কমলালেবু রাখা হয়েছিল সমান xটি। এবার শর্তানুসারে আমাদেরকে যা শর্ত দেওয়া হয়েছে অঙ্কের মধ্যে সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কন্ডিশন কি আছে, যে যতগুলো ঝুড়ি আছে, কতগুলো ঝুড়ি আছে, xটি ঝুড়ি আছে, ও ততগুলো প্রত্যেক ঝুড়িতে রাখবে। কতগুলি করে রাখবে? xটি করে রাখবে। নিয়ে কতগুলো করতে হবে? টোটাল 1080টি তো পেড়েছে, কিন্তু এরকম করতে গিয়ে, মানে এরকম লজিকে সে ঝুড়িতে রাখতে গিয়ে দেখছে 9টি কমলালেবু কিন্তু কম পড়ছে। তাহলে সে 9টি কমলালেবু অ্যারেঞ্জ করবে, নিয়ে তারপরে আবার ঝুড়িতে ভরতে শুরু করবে। ঠিক আছে, আগে তো ঝুড়ি এনেছিল, তারপরে তো সে
কমলা লেবুগুলো রাখতে শুরু করলো ঝুড়িতে। তো যদি কমলা লেবুর সংখ্যা যদি কম পড়ছে, তাহলে সে কমলা লেবু বাগান থেকে আবার 9টি নিয়ে আসবে, নিয়ে ঝুড়িতে রাখবে। কারণ তাকে যে লজিকে সে করতে চাইছে যে আমাকে যতগুলো ঝুড়ি এনেছিলাম ততগুলো করে কমলা লেবু রাখবো, সেই লজিকটা যদি তাকে ফুলফিল করতে হয় তাহলে তাকে কমলা লেবু পাড়তে হবে আরও এক্সট্রা 9টি। তাহলে 1080টা সে আগেই পেরেছিল, কিন্তু দেখছে এরকম করে তো 9টি কমলা লেবু কম পড়ছে, তো 9টি আমি নিয়ে আসি। তো 9টি কিন্তু নিয়ে এসে যোগ করে দিল। এবার দেখো তাহলে বা এক্স স্কোয়ার সমান কত, 1080-র সঙ্গে 9 যোগ করলে হয় 1089। এবার এক্স স্কোয়ার থেকে এক্সের মান যদি আমরা বের করতে চাই তাহলে সংখ্যাটির বর্গমূল আমাদেরকে করতে হবে। এটা তো তোমরা আগে জেনেছো বর্গমূল কীভাবে করতে হয়, খুব ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করে হয়েছে। তো 3 3 9, 1 8 9, 3-এর ডবল কত 6। এখানে যেই সংখ্যা রাখবো এখানেও সেই সংখ্যা রেখে কিন্তু আমাকে 1 8 9টিকে ম্যাচ করাতে হবে। তো এখানে যদি আমি 3 দিয়ে দিই তো 3 3 9, 3 6 18, তাহলে আমাদের বর্গমূল কত এলো 33। তাহলে এক্স সমান কত হবে 33। আর এক্স সমান আমরা কি ধরেছি, এক্স সমান আমরা ধরেছি যে কতগুলি ঝুড়ি আনা হয়েছিল। তাহলে অতএব বাগানের মালিক 33টি ঝুড়ি এনেছিলেন। ঠিক আছে, এতদূর পর্যন্ত তোমাদের অঙ্কের অ্যান্সার কিন্তু হয়ে গেল। এবার দেখি আমরা যেটা ধরেছি সেটা সত্যিই কি ম্যাচ করছে না আমাদের ভুল উত্তর চলে এসেছে। তো দেখো 33টি কিন্তু ঝুড়ি আনা হয়েছিল, আর আমি বলেছি 33টি ঝুড়ি আনা হয়েছে, তাহলে একটা ঝুড়িতে কতগুলি কমলা লেবু রাখবে 33টি। প্রত্যেক ঝুড়িতে কমলা লেবু রাখা হয়েছিল 33টি। তাহলে 33কে 33 দিয়ে গুণ করে দেখি 1089 আসছে কি। তো 3 3 9, 3 3 9, 3 3 9, 3 3 9, 9 18 8 1000। দেখো 1089 কিন্তু চলে এসেছে, মানে অঙ্কটা একদম কারেক্ট আছে। তাহলে 13 দাগের অঙ্কটা আমাদের কমপ্লিট। এবার আমরা 14 দাগের অঙ্কটা কিন্তু করব। এবার 14 দাগের অঙ্কটা কি বলছে যে বকুলতলার একটা পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা তত দিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে দেখি। মানে পঞ্চায়েতের একটা পুকুর সংস্কারের কাজের জন্য কিন্তু লোক নিযুক্ত করা হয়েছিল। এবার বলছে যে তারা যতজন ছিল তারা কিন্তু তত দিন কাজ করেছে, মানে 15 জন ছিল তো 15 দিন কাজ করেছে। আর নিয়ে মোট টাকা তারা পেয়েছিল 12,375। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে এখানেই যে প্রত্যেককে কিন্তু দৈনিক 55 টাকা দিয়েছিল। তাহলে কতজন লোক কাজ করেছিল হিসাব করে দেখি। তো প্রত্যেককে 55 টাকা দেওয়া হয়েছিল, মানে যদি 15 জন ছিল তো একজনকে 55, এরকম করে 55 55 করে 15 জনকে 15 দিনের টাকা দেওয়া হয়েছিল। কারণ তারা 15 জন ছিল তো 15 দিন কাজ করেছিল, আর একজনকে দেওয়া হয়েছিল 55 টাকা করে। তবেই তাদের 15 জন কাজ করে 15 দিনে 12,375 টাকা তারা পেয়েছিল। তাহলে যে একজন যদি 1 টাকা করে পেত তাহলে কিন্তু আমাদের এটাকে বর্গমূল করেই শুধুমাত্র হয়ে যেত। কিন্তু 55 গুণ টাকা দিচ্ছে, মানে একজনকে 55 টাকা দিচ্ছে, মানে 55 গুণ করে টাকা দিচ্ছে। তাহলে একজনকে যদি 55 টাকা দেওয়া হয় তাহলে মোট টাকা থেকে তো আমাকে 55 দিয়ে ভাগ করতে হবে, তবেই তো আমাদের লোক সংখ্যাটা বের হবে।
তো এই দেখো 14 দাগের অঙ্কটা কিন্তু 12 দাগের অঙ্কটার সঙ্গে একবারে সেম, একই রকম লজিকের অঙ্ক। তাই 12 দাগের অঙ্কটা বোঝা গেলে তোমরা 14 দাগের অঙ্কটাও কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো 14 দাগের অঙ্কটা এবার আমরা করব। তো কতজন লোক কাজ করেছিল হিসাব করে জানি না, ধরে নেব। ধরি পুকুর সংস্কার করতে মোট লোক নিযুক্ত করা হয়েছিল। সমান একজনকে। আর মোট কত টাকা তাদেরকে দেওয়া হয়েছিল? মোট টাকা দেওয়া হয়েছিল কত? 12,375 টাকা। 12,375 টাকা দেওয়া হয়েছিল। আর কতদিন তারা কাজ করেছিল? যতজন ছিল তত দিন কাজ করেছে। তো ছিল একজন, তাহলে কাজ করেছে কতজন? তাহলে কাজ করেছে কতদিন? এক্স দিন। তাহলে মোট দিন কাজ করেছিল কতদিন? যতজন ছিল, তো একজন ছিল তো এক্স দিন কাজ করেছে। শর্তানুসারে তাহলে একজন কাজ করেছিল এক্স দিন, নিয়ে কত টাকা দেওয়া হয়েছিল? 12,375 টাকা। এবার প্রত্যেককে কিন্তু একদিনে 55 টাকা দেওয়া হয়েছিল। যদি 1 টাকা দেওয়া হতো তাহলে কিন্তু আমরা এখানে 55 দিয়ে ভাগ করতাম না, কিন্তু যেহেতু 55 টাকা করে দেওয়া হয়েছিল সেজন্য এটাকে আমাদেরকে ওই লোক সংখ্যা বের করার জন্য কিন্তু এটাকে 55 দিয়ে ভাগ করতে হবে। আর তার এটা হবে না, 1 2 3 7 5কে 55 দিয়ে আমরা প্রথমে ভাগ করব। তাহলে 1 2 3 7 5কে 55 দিয়ে ভাগ করলে হয় 55 দুগুণ 110, 3 1 7। 55 দুগুণ 110, আবার দিলাম 7 2 5, 55 5 275। তাহলে 55 এটাকে ভাগ করে কত হলো? 225। তাহলে বা এক্স স্কোয়ার সমান 225। তাহলে এক্স সমান কত হবে? 225-এর বর্গমূল করব। তো 225-এর বর্গমূল 1 কে 1 নামলো, 1-এর ডবল 2। এখানে যা বসাবো এখানেও তাই বসিয়ে এটাকে 125 করতে হবে। তাহলে 5 দিয়ে, তাহলে এটা 5 দিয়ে দিলাম, তাহলে 125, 25 5-এ 125। তাহলে x সমান 15 গণিত 15। রুটের ভিতরে দুটো থাকলে পরে একটা পাওয়া যায়, তাহলে x সমান কত? 15। তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে পুকুর সংস্কার করতে কতজন লোক নিযুক্ত করা হয়েছিল? অতএব পুকুর সংস্কার করতে পুকুর সংস্কার করতে মোট লোক নিযুক্ত করা হয়েছিল
হয়েছিল সমান 15 জন। হয়ে গেল, এটাই হলো তোমাদের অ্যান্সার। এবার একটা লজিকটা বুঝিয়ে দিই, অ্যান্সার তো চলে এলো, এবার আমরা লজিকটা বুঝিয়ে দিই। তাহলে দেখো 15 জন লোক কাজ করেছিল, কতদিন কাজ করেছিল? 15। তাহলে 15 জন লোক একদিনে কত টাকা দেওয়া হয়েছিল? 55 টাকা করে। তাহলে 55কে 15 দিয়ে গুণ করি, 275 গুণিত 55, 5 7 আর 5 12, 2 5 আর 2 7, হাতে রাখে 8। তাহলে 825, মানে 15 জন লোক একদিন কাজ করে কত টাকা পেত? 825। কারণ আমি 55 দিয়ে কেন গুণ করলাম? কারণ প্রত্যেককে 55 টাকা করে দেওয়া হতো, তাহলে 15 জনকে একদিনে দেওয়া হতো 825। এবার আমার কি ওই 15 জন লোক একদিন কাজ করেছিল, না 15 জন লোক কতদিন কাজ করেছিল? যতজন ছিল তারা তত দিন কাজ করেছে। তাহলে 15 জন লোক ছিল, তারা 15 দিন কাজ করেছে। এটা তো আমার একদিনের বের হলো, এটাকে তো আমাকে 15 দিনের বের করতে হবে। তাহলে 825কে আমরা 15 দিয়ে গুণ করব। 5 5 25, 5 2 5 10 12, 8 5 40 আর 1 41, তাহলে 825। তাহলে 5 আর এটা হলো 7, এটা হলো 3, এটা হলো 12। তাহলে দেখো 12,375 কিন্তু চলে এলো। তাহলে 15 জন লোক একদিনে 55 টাকা ব্যয় হয় 825 টাকা। আর ওই 15 জন লোক যখন 55 টাকা করে রোজ পেয়ে যখন 15 দিন কাজ করে, তখন হয়ে যায় 12,375 টাকা। এই এটাই তোমাদের বোঝাচ্ছিল। আশা করছি 14টাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা 15 দাগের অঙ্কটা তো কী বলছে দেখো, যে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। 4 অঙ্কের আমাকে একটা বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলেছে, যেটা 12 দিয়েও ভাগ যাবে, 18 দিয়েও ভাগ যাবে, 30 দিয়েও ভাগ যাবে। তাহলে প্রথমে আমরা 12, 18, 30-এর লসাগুটা করে নেব। ঠিক আছে, তো 15 দাগের অঙ্ক, 12, 18 ও 30 এর লসাগু করে পাই 12, 18, 30 লসাগু। তাহলে 2 দিয়ে দিই, 2 6 12, 2 9 18, 2 15 30, 3 দিয়ে দিব, 3 2 6, 3 3 9, 3 5 15। তাহলে 8 যাবে? 8 যাবে না, 2 3 5 আলাদা আলাদা ঘর চলে এলো, আর আমরা কিন্তু দেব না। তাহলে কত এলো? 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। ঠিক আছে, তাহলে 2 আমাদের কটা রয়েছে? 2টো রয়েছে। 3 আমাদের কটা রয়েছে? 3টে রয়েছে, 2টো রয়েছে। 5 আমাদের কিন্তু একটা রয়েছে। তো এটাকে যদি পূর্ণবর্গ আমাদেরকে করতে হয়, তাহলে যেন প্রত্যেক সংখ্যা যেমন জোড় জোড় অবস্থায় থাকে। দেখো 2 দুটো রয়েছে, 3 দুটো রয়েছে, কিন্তু 5 একটা রয়েছে। তাই পূর্ণবর্গ করতে গেলে এটা কত দিয়ে গুণ করতে হবে? পূর্ণবর্গ করতে গেলে কিন্তু এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে আমি 5 দিয়ে গুণ করব। তাহলে 2 আমাদের হয়ে গেল 2টো, 3 আমাদের হয়ে গেল 2টো, 5ও হয়ে গেল আমাদের 2টো। তাহলে
12, 18 ও 30 এর লসাগুকে 5 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে? 2 দুগুণ 4, 4 9 36, 36কে 25 দিয়ে গুণ। তো 36কে 25 দিয়ে গুণ করলে হয় 900 সমান 900। এবার বলছে যে আমাকে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তো 4 অঙ্কের আমাকে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। তাহলে নশোকে যদি 1-এর স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে হয় 900। 900কে যদি 2-এর স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে হয় 900, আর এটা 2 দুগুণ 4, তাহলে 900 গুণিত 4 সমান হচ্ছে 3600। 900কে যদি আমি 3-এর স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে 3 3কে 9, তাহলে 9 9 9 81, তাহলে 8100। আর বা এরকম করে করো, 900 গুণিত 9 সমান 8100। 900কে যদি আমি 4-এর স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে 900 গুণিত 16, 16 9 144, তাহলে 0 0। তাহলে দেখো এটা কিন্তু 3 অঙ্কের, আমাদেরকে বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। এটা তো 3 অঙ্কের, তাহলে এটা বাদ নিতে পারবো না কারণ 3 অঙ্কের, আর আমাদেরকে বলেছে 4 অঙ্কের নিতে হবে, তাহলে এটা বাদ। আর এটা হচ্ছে 4 অঙ্কের, কিন্তু এটা কি সবচাইতে বড়? না, এটা বড় নয়, এটা 5 অঙ্কের হয়ে গেল, কিন্তু আমাদেরকে তো 4 অঙ্কের বলেছে, সেজন্য এটাও বাদ হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি 8100। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের, অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান 8100, যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য হবে। ঠিক আছে, তো আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার 16 দাগের অঙ্কটা আমরা করব। 16 দাগের অঙ্কটা কি বলছে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হবে হিসাব করি। তো পূর্ণবর্গ সংখ্যা বের করার জন্য আমরা জানি বর্গমূল প্রথমে করতে হয়, এটা আমি তোমাদের সামনে আগেও রেখেছি। তো প্রথমে আমরা 8, 15, 20, 25-এর আমরা কিন্তু লসাগু করে নেব। তো 8, 15, 20 ও 25 এর লসাগু 16 দাগের অঙ্ক। 8, 15, 20 ও 25 এর লসাগু করে পাই 8, 15, 20, 25। তো 2 দিয়ে দিই, 2 4 8, 15 যাবে না, 2 10 20, 25 যাবে না, 5 দিয়ে দিই, 5 4 যাবে না, 4 নেমে গেল, 5 3 15, 5 2 10, 5 5 25, 2 দিয়ে দিই, 2 2 4, 3 রয়ে গেল, 2 1 2, 5 রয়ে গেল, ব্যাস 2 3 1 5, 8 যাবে না, তাহলে সমান 2 গণিত
2 গণিত 5 গণিত 5 গণিত 2 গণিত 3। দেখো আমি সাজিয়ে নিলাম আগে এই 2 এই 2 2 গণিত 2, এই 5 এই 5 5 গণিত 5, তারপরে হলো কি 2 আর 3, তা 2 আর 3 আর 1 লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে আমাদেরকে এবার জোড় রাখতে হবে। তাহলে দেখো 2 এর কিন্তু জোড় আছে, 5 এর কিন্তু জোড় আছে, 2 আর 3 এর কিন্তু জোড় নাই। তাহলে 2 কে জোড় করতে গেলে আমাকে এক্সট্রা 2 দিয়ে গুণ করতে হবে, 3 কে জোড় করতে গেলে কিন্তু আমাকে আরেকটা 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি কত দিয়ে গুণ করলাম? তাহলে আমি 6 দিয়ে কিন্তু গুণ করলাম। তাহলে লসাগুটিকে 6 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সমান কত? 2 দুগুণ 4, 4 5 20, 20 5 100, 100 দিয়ে 200, 200 দিয়ে 600, 600 দিয়ে 1200, 1200 আর 3 3600, তাহলে হলো 3600। আর আমাদেরকে বের করতে কি বলেছে? 5 অঙ্কে। তাহলে 5 অঙ্কের আমাদেরকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 3600কে আমরা 1 স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 3600 গণিত 1 সমান 3600ই হবে। 3600কে যদি আমরা 2 স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে 3600 গণিত 4, 2 স্কোয়ার 4, তাহলে 36কে 4 দিয়ে গুণ করলে 6 4 24, 4 3 4 12 আর 2 14, দুটো শূন্য ছিল, দুটো শূন্য লিখে নিলাম। 3600কে যদি আমরা 3 স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে 3600 গণিত 9, 6 9 54কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে 6 9 54, 4 3 9 27, 27 আর 5 27 আর 5, তাহলে 27 আর 5 32, তাহলে 3 2 0 0, 6 9 54, 4 3 9 27, ঠিক আছে। 3600কে যদি 4 স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে 3600 গণিত 16, তাহলে 36কে 16 দিয়ে গুণ করলে কত হয়? 6 6 36 6, 3 6 18, 18 আর 3 21 আর 36, তাহলে 6 7 5, তাহলে 5 7 6 আর দুটো শূন্য। তাহলে দেখো এখানে বলেছে আমাদেরকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এটা তো 4 অঙ্কের, এটা এই তিনটে রয়েছে 5 অঙ্কে, এদের মধ্যে সবচাইতে ছোট কোনটি? এটা 1 4 4 0 0, তাহলে অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান 1 4 4 0 0, যা 8 15 20 ও 25 দ্বারা বিভাজ্য। তাহলে আশা করছি 16 দাগের অঙ্কটাও কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ভিডিওটা এত দূর পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন।